প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩০। লেখনীতে জান্নাত নুসরাত। নুসরাতকে এসে যেই ছেলেটি পানি সেধেছিল ওর নাম আয়ান। আয়ানের সাথে এসে জুটেছে আরও কয়েকটা ছেলে পেলে, সবগুলোই ভাবি আম্মা ডেকে মুখে ফেনা তুলে ফেলছে। আরও শুধু চুপচাপ লক্ষ্য করছে নুসরাতকে। তার সাথে ভাবনা এই বেয়াদব মহিলা। তখন জিজ্ঞেস করেছিল, এইগুলো ভাবি আম্মা বলে তোকে ডাকছে কেন? তার দিকে না ফিরে চুল উড়িয়ে চলে এসেছে। তার সাথে ছেলেগুলোকে নিয়ে আসছে। আরশের কাছে কোনো কিছুই ভালো ঠেকছে না। তার বউকে ওইসব ছোকরা পোলাপান ভাবি ডাকবে কেন? আরশ মনে মনে কিছু একটা ভেবে গলা খাকানি দিল ছেলেগুলোকে তার দিকে ফেরানোর জন্য, কিন্তু একটা ছেলে আরশের দিকে ফিরেও তাকালো না। রাগে হিস হিস করে আরশ গলা ফাটিয়ে জানতে চাইল, ও তোমাদের কি হয়? ছেলেগুলো ফিরে সমস্বরে বলে উঠল, ভাবি আম্মা। আরশ নিজের ক্লিন শেপ ধারালো চোয়ালে হাত বুলালো। ইচ্ছে করলো নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। রাগ সামলে নিতে প্রখর গমগমে নিঃশ্বাস মুখ দিয়ে ফুস করে ত্যাগ করলো। তারপর নুসরাতের দিকে ভুরু দিয়ে ইশারা করে বলল, নানি ডাকবে বুঝছো? আয়ান কপালে ভাঁজ ফেলল। বয়স বেশি না, 17-18 হবে। তাদের ভাবি আম্মা বলে দিয়েছে ভাবি আম্মা ডাকতে, তাহলে উনি কে যে বলবে নানি ডাকতে? সে শক্ত কণ্ঠে বলল, ভাবি আম্মা বলেছে তাকে ভাবি আম্মা ডাকতে, তাই আমরা সবাই ভাবি আম্মা বলেই ডাকবো। আপনি কি আমাদের এসব বলার? আরশের মাথা রাগে ভনভন করে উঠল। তার বউ কেন ভাবি হতে যাবে? তার বউ শুধু তার বউ। অন্য সবার নানি খালা চাচি হবে, ভাবি হওয়া যাবে না। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। বউ নিয়ে সৈয়দ আরশ হেলাল কোনো রিস্ক নেবে না। বউয়ের বিষয়ে সে একদম পাক্কা, কোনো হেরফের হবে না। রাগী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, বউ হয় ও আমার। নাহিয়ানের ছোকরারা একসাথে ঠাট্টা করে উড়িয়ে দিল আরশের কথা। আরশের মতো করে তারাও শক্ত কণ্ঠে নিজেদের জায়গায় পাহাড়ের মতো অটল থেকে বলল, আপনি ভাবতেই পারেন ভাবি আম্মাকে আপনার বউ, কিন্তু ভাবি আম্মা তো আর আপনাকে জামাই ভাবে না। আচ্ছা, ওসব ভাবাভাবের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এর চেয়ে বেশি যেন কিছুই না হয়। আরশের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ধীর ধীর করে রাগে কেঁপে উঠল। নাক ফুলিয়ে কিছু বলতে যাবে, তৌফু এসে হাজির হলো সেখানে। সে এসে দাঁড়িয়ে প্রথমেই পশ্চাৎ দেশে উঁচিয়ে বায়ু দূষণ করল। তারপর 2 হাত দিয়ে নিজের আশপাশ থেকে বাতাস উড়িয়ে দিয়ে বলল, আপনাকেও দুইজনারে দেখতে ভাই বোনের লাখান লাগে। আরশ চোখের আকার প্রকট করে মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, কোন দিক দিয়ে? যত সব ছোটলোকি কথা। তৌফের বলার ভঙ্গিমা দেখলে যে কেউ হেসে গড়াগড়ি খাবে। সে চুলকে নিয়ে খচ্চরের মতো বলল, প্রথমে আসা যাক মুখের কাটিংয়ে। দুজনেরা সেম, নাক দুজনার উঁচু, ঠোঁটও ছোট ছোট একই রকম, কালারটাও সামান্য এদিক সেদিক, উচ্চতাও প্রায় সেম। আরও শীতল গলায় বলল, নুসরাত নাসির 5 feet 6 inches and I am 6। তৌফু নাক খুঁচিয়ে নিল, তারপর আবার বলল, শুধু একদিক দিয়ে আপনাকে মিল নাই, আর সব দিক দিয়ে মিল আছে, পুরো ভাই বোন আপনারা। ভাবি আম্মাকে বোনের নজরে দেখেন, এর বেশি দেখার দরকার নেই। মিনমিন করে বলল, এর বেশি দেখতে গেলে ভাবি আম্মা চোখ উড়িয়ে দেবে। আরশ খুব কষ্ট করে বসেছিল। রাগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় হাত মুষ্টিবদ্ধ রেখেছিল, কিন্তু তৌফির এসব আচরণে রাগের মাত্রা এত বাড়ল, কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের টেবিল থেকে উঠে এসে শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দিল। তৌফু এমন অতর্কিত হামলা হবে বোঝেনি। আকস্মিক হামলায় নিজের জায়গা থেকে হেলে পড়ে যাচ্ছিল। সোজা হয়ে দাঁড়িয়ে যায় সেও, সমান শক্তি দিয়ে বসালো আরশের নাক বরাবর ঘুষি। নাকের পর্দা পাতলা হওয়ায় আবারও সেদিনের মতো নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ল। আরশ হাতের তালু দিয়ে নাক মুছে দেখল রক্ত, বিরক্ত হলো। তারপর ওদিক সেদিক দৃষ্টি স্থির রেখে তৌফির পেটের কাছে ঘুষি বসালো। তৌফু উল্টে গিয়ে মেঝেতে পড়ল, পেট চেপে ধরে উঠে বসতে যাবে। আরশ এক হাতে কলার চেপে শুধালো, উই লুক লাইক ফাকিং সিবলিং। তৌফু দাঁত কেলিয়ে হাসল। মুখে ঘুষি পড়ায় দাঁতের সাথে দাঁত লেগে ঠোঁট কেটে গিয়েছে। ঠোঁটের রক্ত মুছে নিয়ে বলে উঠল, অবশ্যই, দেখলেই বোঝা যায় ভাই বোনের সেরা জোটে। আরশ রাগে হাত তুলে আরেকটা ঘুষি বসাবে, তার পূর্বেই জাইন সাবধানী স্বরে বলে উঠল, স্টপ দিস ননসেন্স শিট।
শূন্যতলা হাত শূন্যেই রইল আরসের। মাহাদি এসে টেনে তুলল আরসকে মেঝে থেকে। তফু দাঁত বের করে হাসছে। আরসকে উস্কানোর সকল চেষ্টা করছে। জাইন শক্ত কণ্ঠে আদেশ দিল, হাসি বন্ধ করো। তৌফ ঠোঁট চেপে ধরে হাসি বন্ধ করে নিল। ভদ্র বাচ্চার ন্যায় উঠে দাঁড়াতে নাহিয়ানের পেছন পেছন ঘোরা সবগুলো ছোকরা এসে চেপে ধরল তৌফুকে। আয়ান নুসরাতের দিকে তাকাতেই দেখল টেবিলে মাথা হেলিয়ে রেখে চেয়ে আছে এদিকে। এতক্ষণ মারামারির তালে নুসরাতের দিকে তাকানোর কথা বেমালুম ভুলে বসেছিল সে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হেসে ব্যগ্রতার সহিত বলে উঠল, থেমে গেলে কেন? ভালোই তো লাগছিল। আরও 2-4 মিনিট ফাইট করতে, এক্ষুনি তো ক্লাইম্যাক্স শুরু হয়ে যেত। মাহাদি আরসকে টেনে এনে চেয়ারে বসালো। ভিক্টরকে আনিকা ডেকে পাঠালো। ভিক্টর আনিকার ব্যাগ নিয়ে আসতেই সেখান থেকে ওয়ান টাইম বের করে মাহাদির হাতে তুলে দিল। মাহাদি ওয়ান টাইম আরসের হাতে যেখানে কেটে গিয়েছে সেখানে লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে টিপ্পনি কাটতে কাটতে আওড়ালো, ও আমার দায়িত্ব, এর বেশি কিছুই না। আরস সামান্য ঘাড় বাঁকাতে মাহাদি মুখ বন্ধ করে নিল। ঠোঁটে মিটিমিটি হাসি এখনও লেগে আছে। নাকে ওয়ান টাইম লাগিয়ে দিয়ে শেষবারের মতো আবারও বলল, ও আমার দায়িত্ব, এর চেয়ে বেশি কিছুই না। দায়িত্ব, হা হা হা। জায়ান পরিবেশ সামলে নেওয়ার চেষ্টা করছে। এতক্ষণে দলা পাকিয়ে গিয়েছে তাদের টেবিলের আশেপাশে। অনেকে ভিডিও তৈরি করছে মারামারি করার। জায়ান ভিক্টরকে ইশারা করলো কিছু একটা। তারপর ভিক্টর সবার কাছে এগিয়ে গিয়ে নিজের হিম করে দেওয়া শীতল কণ্ঠে বলল, যে বা যারা ভিডিও করেছো ডিলিট করো, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তৌফু ঠোঁটের কাছের রক্ত কাপড়ে মুছে নিল। আয়ানকে ভুরু দিয়ে ইশারা করে হাঁটা শুরু করতেই তার সাথে সাথে যাওয়ার সবগুলো আরসকে শুনিয়ে শুনিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, ভাবি আম্মা, আসছি ভাবি আম্মা। ভাবি আম্মা, আমরা আপনার বাড়ির আশেপাশেই থাকবো ভাবি আম্মা, যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন কিন্তু ভাবি আম্মা। ওই ঘটনার পর দেখতে দেখতে 14 দিন কেটে গেল। আরসের সাথে নুসরাতের দেখা হয় না। আরস নিজে সেধে কথা বলতে চাইলেও কথা বলে না নুসরাত। 6টা থাপ্পড়ের বদলা সে নিচ্ছে আরসের থেকে কোনো বাক্য বিনিময় না করে। আরস নুসরাতের এমন বাচ্চামি আচরণে বিরক্ত। গত 16 দিন যাবৎ এই বেয়াদব মহিলা তার সাথে যা তিরিং বিরিং করছে তা বলার বাহিরে। মাহাদি তাকে নিয়ে শুধু হাসে আর আবেগের বশে বলা একটা কথা নিয়ে সারাদিন টিপ্পনি কাটে। এদিকে ফ্রান্স যাওয়ার সময় যতদিন যাচ্ছে ততদিন এগোচ্ছে। এমন করলে তো চলবে না। নুসরাতের এমন বাচ্চামি আচরণের খেসারত কেন সে দেবে? এদিকে বিয়ের দিন যত কাছে আসছে তত কাজের চাপও বাড়ছে। আজ কিছু সময় আরসের হাতে থাকায় নাসির মঞ্জিলের উদ্দেশ্যে বের হতে নিলে এর মধ্যে জাইন এসে হাজির হয় তার সামনে। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে কিছুক্ষণ আরসকে দেখলো, তারপর বলে উঠল, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়েছে। ওরা বিয়ের আগের দিন এসে মেহেদি সেট, বিয়ের সেট ঠিক করে দিয়ে যাবে। শুধু অ্যাডভান্স দেওয়া বাকি রয়েছে, ওগুলো তুই নিয়ে দিয়ে যা। আরেকটা কথা, কনভেনশন হল কয়টা আমরা সিলেক্ট করে রেখেছি, আউটডোর ইনডোর দেখে আসিস আসার সময়। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের কেমন তা সবার আগে খেয়াল করিস। জায়ান কয়েকটা বক্তব্য দিয়ে যেমন গতিতে এসেছিল তেমন গতিতেই চলে গেল। আরসকে একবার জিজ্ঞেস করলো না সে যাবে নাকি যাবে না। কি এক অবস্থা! আরস দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে মানিব্যাগ চাবি নিয়ে আসলো। 3/4 প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটা ধরলো সামনে। মাহাদি বিয়ের শপিং করতে গিয়েছে, তাই বাসা খালি। ইরহাম আর আহান তো সারাদিন ওই বাড়িতেই পড়ে থাকে, এরা এখনও ওই বাড়িতেই আছে। আরস বের হয়ে গেল বড় বড় পায়ে। নুসরাতের সাথে দেখা করার কথা চিন্তাটা বেমালুম ভুলেই বসলো কাজের চাপে। কনভেনশন হল দেখে সব কিছু সিলেকশন করে আসতে আসতে রাত 1টা বাজলো। বাসায় আসতে জাইন আবার তাকে নিয়ে চলে গেল ওয়েডিং ওয়ার্ড্রবে। সেখানে গিয়ে আরও কিছু কাজ শেষ করে বাড়ি ফিরল ভোর 4টায়। ঘুমোতে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকলেও একদম গোসল সেরে এসে বিছানায় বসলো। চোখ বুলালো পুরো রুমে। নিজের পায়ের কাছে তাকাতেই দেখলো শার্ট খুলে ঘুমাচ্ছে মাহাদি, পরনে শুধু শর্ট প্যান্ট। এসির পাওয়ার 20-এর ঘরে নামিয়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ বন্ধ করতে ক্লান্তিতে ঘুম এসে ধরা দিল অক্ষিপটে।
হাতে ভেজা টাওয়াল বিছানার একপাশে পড়ে রইল ওভাবেই। সকাল সকাল নুসরাতের মাথাটা হ্যাং হয়ে আছে। তার বন্দুকজির দেখা পাচ্ছে না সে 2 দিন যাবৎ। সেদিন তার রুমে লক করে রেখেছিল, কিন্তু বদমাস বন্দুকজি কোথাও নেই। ভালো করে আশপাশ খুঁজল সে, না নেই কোথাও। হঠাৎ মিউ মিউ আকারের শব্দ কানে ভেসে আসতেই থাই গ্লাস বেয়ে উকি দিল নুসরাত। ব্যাকইয়ার্ডে চোখে পড়তেই নুসরাতের চোখ রসগোল্লা হয়ে গেল। বিস্ময়ে দাঁত খিচে গেল। বন্দুকজি বিড়াল একটার সাথে বসে বসে ইটিস পিটিস করছে। সে প্রায় 20 বছরের একজন যুবতী হয়েও প্রেম করতে পারল না, আর এই বন্দুকজি ছানা থাকতে প্রেম করে। নুসরাত চোখে তীক্ষ্ণ করে দেখল। বন্দুকজির সাথে থাকা বিড়ালটা দেখতে চেনা চেনা ঠেকল তার কাছে। মাথায় চাপ দিতেই হতবিহ্বল হয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো টাইপ শব্দ। তার বিড়াল হয়ে পাশের বাড়ির সজীবের বিড়ালের সাথে প্রেম, এটা নুসরাতের কাছে ঘোর অন্যায় ঠেকল। কত বড় সাহস! সজীব তার উপর দড়ি ঢালতে পারেনি বলে ওর বিড়াল বদমাইশটাকে তার নিষ্পাপ বন্দুকজির পেছনে লেলিয়ে দেবে। নুসরাত দুপাশে মাথা নাড়ল। অসম্ভব। মাথায় 2-একটা বাজও পড়ল ইন্ডিয়ান নাটকের মতো। তারপর নুসরাত আরেকটু চোখ খিচিয়ে তাকাতেই দেখল তার বন্দুকজির পেট সামান্য ফুলা। এতেই নুসরাতের চোখ কোটর থেকে বের হয়ে আসলো। বড় বড় চোখ বানিয়ে দৌড় দিল ইশরাতকে সব জানানোর জন্য। ইশরাত নিজের রুমে বসে বই পড়ছিল, গভীর মনোযোগ বইয়ে। কিন্তু নুসরাতের ঢুস ঢাস করে ভিতরে ঢোকায় মনোযোগ বিক্ষিপ্ত হলো বই থেকে। বই থেকে নজর তুলে উপরে চাইতেই দেখল নুসরাত উল্টো হয়ে মেঝেতে পড়ে আছে। 2 হাত মাথায় চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আমার বন্দুকজি, আমার বন্দুকজি। ইশরাত ভুরু কুচকাতেই নুসরাত এক চোখ তুলে তাকালো। আবারও হাই হতাশে লিপ্ত হলো। মাথা চাপড়ে চাপড়ে নাকি সুরে কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার মতো করে বলে উঠল, বদমাস বন্দুকজি ধোঁকা করেছে আমার সাথে। ইশরাত বুঝলো না কি ধোঁকা করেছে বিলাইটা নুসরাতের সাথে। বই বিছানার উপর রেখে বিরক্ত ভঙ্গিমায় শুধালো, কি ধোঁকা করেছে বন্দুকজি তোর সাথে? নুসরাত হাই হতাশ করে মাথা চাপড়ালো। নাটকীয় ভঙ্গিতে চোখের পানি মুছে নিয়ে অস্বাভাবিক দাবানলের ক্ষিপ্ততায় পরিপূর্ণ কণ্ঠে বলে, বদমাস বন্দুকজি সজীবের বিড়ালের সাথে ইটিস পিটিস করে পেট বাঁধিয়ে ফেলেছে। ইশরাত বিকট জোরে চিৎকার করে জিজ্ঞেস করলো, কি? নুসরাত খিটখিটে কণ্ঠে চেঁচানোর সুরে বলল, বোঝো না শালি, বদমাইশ বিলাই পেট বাঁধিয়েছে ফষ্টি নষ্টি করে। এই সামান্য কথা? নুসরাত যেন ইশরাতের কথায় আকাশ থেকে ধূপ করে পড়ে গেল। মানে কি বলে এই মেয়ে সামান্য কথা এটা? সে এখনো কুমারী, সুশীল, সুশ্রী, ভদ্র একটা মেয়ে, আর তার বিড়াল পেট বাঁধিয়েছে। এটা তার কাছে বিষপান করার মতো কঠিন একটা বিষয়। ইশরাতের কথায় নুসরাত বলল, এটা সহজ সরল সামান্য একটু ক্ষীণ বিষয় নয়, এটা পৃথিবী ফেটে যাওয়ার মতো বিষয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল মানুষ বিষপান করে মরে যাওয়ার মতো কঠিন বিষয়। এ মানতে পারলাম না আমি। ইশরাত শান্ত চোখে চেয়ে বলে উঠল, তাহলে তুইও পেট বাঁধিয়ে আয়, তারপর তুই আর তোর বিড়াল একসাথে বসে বাচ্চা দিবি, না হয় বিষ খেয়ে নিবি। নুসরাত ইশরাতের এত কঠিন কথা মেনে নিতে পারল না। চিৎকার করে কান চেপে ধরল। 2 দিকে মাথা নাড়িয়ে বলল, এসব বলার আগে তোর মরণ হলো না কেন? কেন কেন? ইশরাত নাটকীয় ভঙ্গিতায় বলল, কারণ 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 কোনো কিছুরই নেই। যা সর, তোর বিড়ালের কাছে যা। নুসরাত 1 আঙুল তুলে সতর্ককরণ ভঙ্গিমায় শাসালো ইশরাতকে। বলে উঠল, বিড়াল বলবি না, ওর নাম বন্দুকজি, সম্মান দে আমার বিড়ালের বাচ্চাকে। ইশরাত থোড়াই পাত্তা দিল নুসরাতকে। আরাম করে বসে বই খুলে মনোযোগী হলো। নুসরাত পাত্তা না পেয়ে বিরক্ত হলো। মেঝেতে উল্টো হয়ে পড়ে রইল অশালীন ভঙ্গিতে। নাজমিন বেগম নিজের বোনের বাড়ি গিয়েছে বিয়ের কার্ড নিয়ে দাওয়াত দিতে। খালি বাড়ি শয়তানের আস্তানা বলে মানুষজন নাজমিন বেগম বাড়ির বাহিরে যেতেই ইশরাতকে ঠেলে ধাক্কিয়ে পার্লারে জাইন ট্রিটমেন্ট নিতে পাঠিয়েছে। ইশরাত যাওয়ার পর বাড়িতে নুসরাতের হাতে। নাসির সাহেবও বাড়িতে নেই। ইরহাম আহান এসে জুটল তার সাথে। সবাই মিলে স্টোর রুম থেকে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে আসলো। তা বয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল ছাদে।
একটাই তাদের হলো না, খুঁজে খুঁজে আরও দুটো বের করলো, বাটন প্রেস করলো, তারপর সাউন্ড সিস্টেমের পুরো সাউন্ড বাড়িয়ে দিল। বিয়ে বাড়ি একটু তো ভাইব আনা প্রয়োজন, তাই তারা এই ব্যবস্থা করেছে। বাটন প্রেস করতেই তার স্বরে গেয়ে উঠল, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, আহা বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। নুসরাত আর ইরহাম সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে চিৎকার করে করে গানটা গাইল। আহান উড়াধুরা পাশে নাচতে ব্যস্ত। এই গানটা শেষ হওয়ার পর আবারও আরেকটা গান দিল, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে আমার নৌকা। এখানে সবাই এসে চিৎকার করে গেয়ে উঠল, জয় বাংলা হারবে আমার নৌকা, জয় বাংলা লুঙ্গি সামলা, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, পর্বে লুঙ্গি নাই কোনো টেনশন। নাসির মঞ্জিলে গানের ধমকে ফেটে যাবে এমন ভাব। 3টা সাউন্ড বক্সের আওয়াজ এত জোরালো যে নাসির মঞ্জিল ভেদ করে তার সইয়ের বাড়ি শিকদার বাড়ি পার করে ফেলেছে। এতক্ষণে সোসাইটির ভেতরে থাকা অনেক মানুষ এসে দলা পাকিয়েছে নাসির মঞ্জিলের সামনে। সমান তালে কলিং বেল বাজাচ্ছে তারা, গানের উচ্চ সুরে কলিং বেলের আওয়াজ ঢাকা পড়েছে। সৈয়দ বাড়ির জানালার গ্লাস খোলা থাকায় তা দিয়ে সুরসুর করে প্রবেশ করলো শব্দযুক্ত গানগুলো। প্রথম প্রথম আওয়াজে এত পাত্তা না দিলেও এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা সাউন্ড বক্স এত আওয়াজের হয় তা কোনোভাবেই সম্ভব নয়। সবাই ধরে নিয়েছে একসাথে 3-4টা এরা চালু করে রেখেছে। ভোরবেলা ঘুমানোতে এখনও ঘুম কাঁচা রয়েছে আরশের। অতিরিক্ত আওয়াজে ঘুমে ভাটা পড়ল। এক হাতে বালিশ কানে চেপে ধরে ঘুমানোর বৃথা প্রচেষ্টা করলো। কোনোভাবেই কোনো কিছু সম্ভব হলো না। রাগে হিস হিস করে উঠে বসে পড়ল ঘুম থেকে। গানের তালে সৈয়দ বাড়ির প্রতিটা ইট পর্যন্ত কাঁপছে। আরশ রাগে লাল হয়ে সামনে যা পেল তাই গায়ে চড়ালো। সামনের দিকের ফিতাগুলো ঝুলে রইল ওভাবেই, লাগানোর কথা বেমালুম ভুলে গেল। চওড়া পিঠ ঘুরিয়ে পায়ে স্লিপার ঢুকালো। রুম থেকে বের হতে হতে হাতের কাছে যা পেল তা নিল। চোখের শিরা উপশিরা ঘুমের অভাবে লাল হয়ে আছে। অক্ষে যুগল অগ্নিকাণ্ড রাগ দেখলেই যে কারো শরীরে রোমকূপ শিহরে উঠবে, ভয়ে খাড়া হয়ে যাবে থরথর করে। ধূপধাপ পায়ে নিচে নামতে লিপি বেগম বাধা দেওয়ার চেষ্টা করলেন। রাগের বশে কি না কি করে বসে ছেলেটা। ওনার বড় ছেলেটা যতটা দায়িত্বশীল বুদ্ধিমান শান্ত মেজাজের, ছোটটা ততটাই বিক্রাণু। এখন এই ছেলেকে কি বলবেন? তার শ্বশুরমশাই শান্তর সাথে শান্ত আর রাগের সাথে রাগী বিয়ে দিয়ে দিয়েছেন। আগে এমন হবে জানলে নিজে দাঁড়িয়ে বিয়ে হতে দিতেন না। আরশকে নরম সুরে বোঝানোর জন্য বললেন, বাচ্চা মানুষ একটু খুশি মজা করছে, করে নিক, রাগের বসে কিছু করিস না বাবা, দেখ ছোট মানুষ ওরা, আরশ বড় হলে এমন কিছু আর করবে না। আরশ শুনল না। নিজের গা থেপকে লিপি বেগমের হাত ছাড়িয়ে নিয়ে শক্ত পায়ে বের হলো। যেতে যেতে চিৎকার করে গেল, আমার শান্তি একটাও দেখতে পারে না, সারা রাত ঘুমাইনি, ভোরে এসে ঘুমালাম তাও শান্তিতে ঘুমাতে দিল না, আজ এদের একটা হস্তনস্ত করেই আসবো। লিপি বেগম পেছন পেছন দৌড়ে এসে অনেকবার আটকালেন আরশকে। আরশ ততবার রাগে চোখে মুখে ওনার দিকে তাকিয়ে গা থেকে হাত ছিটকে দিয়ে সরিয়ে গেল। সুফি খাতুন কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সৈয়দ বাড়ির ফটকে, অন্য হাত চেলাকাঠ ধরে। আরশকে রেগে মেগে যেতে দেখে হাতে চেলাকাঠ ধরিয়ে দিয়ে বললেন, যাও এদের কয়েকটা দিয়ে আসো। আরও শক্ত হাতে চেলাকাঠ চেপে ধরে ধূপ ধাপ পায়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। সেখানে গিয়ে গেটের সামনে মানুষের হাউমাউ কাণ্ড দেখল। এসব ক্যাচ ক্যাচ সে নিতে পারল না। সবাইকে সরিয়ে দিয়ে গেটের মধ্যে শক্ত পায়ে লাথি মারল। উচ্চ শব্দে নড়ে ওঠে তা আবারও আটল নিচের জায়গায়। আরশ গলার রগ ছিঁড়ে যাওয়ার মতো করে বীভৎস চিৎকার করে উঠল, বেয়াদবের বাচ্চা, একটাকেও আস্ত রাখবো না। লিপি বেগম হন্তদন্ত পায়ে ছুটলেন রুমের দিকে। রাগের বশে আবার কিছু না করে বসে। অনেক খুঁজে খুঁজে মোবাইলটা হাতের মধ্যে পেলেন। দ্রুত হাতে নুসরাতকে কল মিলাতে গিয়ে হাত পা অসাড় হয়ে আসলো। শঙ্কিত মুখে চোখে কল মিলালো, না ধরল না। বাঁচতে বাঁচতে কেটে গেল। পরপর আরও কয়েকটা কল দিল। শেষবার রিং হওয়ার পর 15তম বার কল নুসরাত পিক করলো। গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে মোবাইলের ওপাশ থেকে।
বেগুনওয়ালা ধইরা আমায় বইরা দিল বেগুন আমার তলিতে, আর যাব না বেগুন তলিতে। লিপি বেগম বললেন, নুসরাত দূরে যাও। নুসরাত দূরে সরে গেল হ্যালো হ্যালো বলে। ফোনের স্পিকারে দিতেই ক্ষীণস্বরে ভেসে এলো লিপি বেগমের আওয়াজ, তোমার জম আসছে, তাড়াতাড়ি। কথা শেষ হওয়ার পূর্বে কেউ একজন লাথি মেরে বসলো ছাদের দরজায়। নুসরাত কেঁপে উঠে পিছু ঘুরল, ভয়ার্ত নয়নে দেখল স্টিলের তৈরি দরজা কেঁপে কেঁপে সরে যাওয়া। দরজা সরে যেতেই উপাস থেকে প্রদর্শিত হলো আরশের চাঁদ মুখ। নুসরাতের মুখ দিয়ে অস্পষ্ট সুরে ধ্বনিত হলো, জম এসে গিয়েছে, হায় হায়। নুসরাত গোল গোল চোখে চেয়ে রইল সামনে। পাতলা সাদা স্লিপ বিশিষ্ট ফতুয়া টাইপ কিছু পড়েছে। গলা থেকে বুক পর্যন্ত ফিতে বাঁধা হয়নি, তাই গলা থেকে বুক পর্যন্ত বের হয়ে আছে। সুঠাম ধীর শরীরে আটসাট হয়ে লেগে আছে তা। রাগের তোপে গলার কাছে অ্যাডাম অ্যাপলস উপর নিচ বিট হচ্ছে। নুসরাতের কানের কাছে বয়ে ভেসে এলো, স্টপ দিস ফাকিং বুলশিট। নুসরাত ঘাড় কাত করে শুধু তাকিয়েই থাকলো, দেখলো আর শুধু দেখলো। আরশ যে তাকে কোমর চেপে ধরে কাঁধে তুলে নিয়েছে, সে শূন্যে ভাসছে তা খেয়াল করলো না। ভুবন ভোলানো চিন্তায় ডুবে গেল সে, নির্লজ্জ চিন্তায়। দিনরাত ভুলে দিবাস্বপ্ন দেখতে ব্যস্ত হলো। হাঁ করে চেয়ে চেয়ে শুধু দেখলো পাতলা কাপড়ের অভ্যন্তরে পুরুষালী শক্ত সামর্থ্য, সৌষ্ঠব বলিষ্ঠ শরীরের রেখা। দেখতেই থাকলো শুধু। নাকের ভেতর দিকে বয়ে চলল কড়া কস্তুরীর ঘ্রাণ। পুরুষালী শরীরের মাস্কি করা সেই ঘ্রাণে দিওয়ানা হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। কানে ভেসে আসলো সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা হালকার শব্দ রঞ্জিত গান, দেওয়ানা বানাইছে রে কে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।